প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দিয়েছে তার মধ্যে একটি চমৎকার ফাইন্ডিংস আছে। যেটা বলছিলাম, এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা। সো এই রিপোর্টটা পাওয়ার পরে সরকারি মহল থেকে এখন মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে এইভাবে হার্ড লাইনে গিয়ে সরকার আসলে কিছু অর্জন করছে না, বরং সরকার অনেক কিছু লস করছে। মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। সরকারের কোন কোন নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে সরকারের উচিত হবে আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের উপরে হার্ড লাইনে না গিয়ে বরং সফট লাইনে যাওয়া। তো আগামী দিনই বলে দেবে যে আসলে কোন পথে সরকার যাচ্ছে, কারণ বিএনপির মধ্যে কিন্তু অনেকগুলো উপদল আছে। এখন আবার লন্ডন গ্রুপ খুব শক্তিশালী শোনা যায়। এই লন্ডন গ্রুপ আবার গণমাধ্যমে এসেছে যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট করা হচ্ছে এবং লুটপাট, চাঁদাবাজি সবকিছুতেই বিএনপির এই সিন্ডিকেটিজম চলছে। তো এর মধ্যে আওয়ামী লীগের উপর সফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সিনিয়র নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে সেটা দেখতে পাবো যে সরকার আসলেই কি সফট লাইনে যাচ্ছে নাকি হার্ড লাইনে যাচ্ছে। এবারে আমি গত দুদিনের রূপান্তরের সত্যের দুটো পর্ব নিয়ে একটু কথা বলতে চাই। আমি পরশুদিন বলেছিলাম যে জাপানি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সেখানে তারা মেট্রো রেলে যে ভাঙচুর, স্টেশন ভাঙচুর, অযত্ন অবহেলা এসব বিষয় নিয়ে কথা বলেছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি ওই বৈঠকের সময় উপস্থিত ছিলেন কিনা, এটা কিন্তু আমি শুনি, কিন্তু আমি অনেক বৈঠকের গোপন খবর আমি আমার এই রূপান্তরের সত্যে ফাঁস করেছি এবং অধিকাংশই কিন্তু সত্য হয়েছে। এন্ড ইট স্টার্টস ফ্রম সেই লন্ডনের 2025 সালের 13ই জুন যে একান্ত বৈঠক হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেই বৈঠকের কথাও কিন্তু আমি ফাঁস করেছিলাম। তো এবার জাপানি দল মূলত তাদের এই যে মেট্রো রেল কেন্দ্রিক অসন্তোষটা তারা সরকারকে জানিয়েছিল এবং ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু দেখেছি যে জাইকা বা জাপান সরকার বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে বিশেষ করে উন্নয়ন সহযোগিতার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। তো সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার পরে আমরা দেখেছি যে আজকের এই ছুটির দিন হওয়া সত্ত্বেও
সরকারি কর্মকর্তারা, এমনকি আমাদের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি নিজে মিরপুরের মেট্রো রেল স্টেশনে গেছেন, যেটি জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে জঙ্গিরা ধ্বংস করেছিল। সেই স্টেশন তদারক করতে গিয়েছেন। তিনি দিয়াবাড়িতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা জানতো না দিয়াবাড়িতেও জঙ্গিরা 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল, যেগুলো মেট্রো রেল সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতো। এবং যে যে অভিযোগ তারা জানিয়েছিল প্রত্যেকটা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে, এবং এটা এই ইঙ্গিতই দেয় যে সরকার এই জাপানি জাইকা এবং ওই প্রতিনিধি দলের এই ক্ষোভটাকে গুরুত্বের সাথে নিয়েছে। এবং এই সরকারি কর্মকর্তা ইনক্লুডিং দ্য মিনিস্টার, তাদের এই তৎপরতাই কিন্তু প্রমাণ করে যে তারা এই মেট্রো রেলের ব্যাপারে এখন সিরিয়াস। কারণ এই মেট্রো রেলে কোরবানির ঈদের আগে আপনারা দেখেছেন যে গরুর হাট বসেছে, অবহেলা অযত্ন এগুলো কিন্তু আমরা নিয়মিত মিডিয়ায় দেখেছি। তো সেই বিষয়টাও দেখেছি। আরেকটি বিষয় যেটা গতকাল আমি বলেছিলাম যে আরাকান আর্মির যিনি প্রধান, তিনি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার একটা দুঃখ যে আমি নিজে মিডিয়ার লোক ছিলাম না, মিডিয়ার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মিডিয়াটা কোথায় নেমেছে? এই তথ্যগুলো যদি রূপান্তরের সত্যের মধ্য দিয়ে আমি বলতে পারি, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন বলতে পারে না? কেন তারা বলতে পারেনি যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন? অথচ আমি বলেছি গতকাল, আজকে থাইল্যান্ড এবং মিয়ানমারের অধিকাংশ গণমাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম হয়েছে যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করছে। এবং আপনারা দেখেছেন, আমি বলেছি আমি ইউটিউবে সেই ভিডিও ফুটেজ দেখাতে পারি না, কারণ ইউটিউবের গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার কিভাবে বোম্বিং করেছে। এবং সেই বোম্বিং এ গতকাল আমি বলেছি যে 9 জন জঙ্গি মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই যখন কথা হচ্ছে, তখন গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণ হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কিছু স্থল মাইন পুঁতে রাখা হয়েছে। এটা কারা পুঁতে রাখে, কখন পুঁতে রাখে, এবং এটা বিস্ফোরণ হওয়ার ফলে একজন সাধারণ কৃষক গতকাল মারা গেছে। তো পাহাড় তো এমনি অশান্ত। কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। আমি গতকাল বলছিলাম, কুকিচি ন্যাশনাল ফ্রন্ট দাবি করেছে যে তাদের এই সংঘর্ষে বাংলাদেশের 4 জন সেনা সদস্য নিহত হয়েছে, যদিও বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে তারা বলছে যে এই সংবাদটি গুজব। আমি দুটো তথ্যই আপনাদের কাছে জানিয়ে দিলাম। এবং আমি একটা জিনিস বলি যে আমি রূপান্তরের সত্যের ব্যাপারে আমি সিনসিয়ারলি চেষ্টা করি সত্যটা আপনাদের বলার, এবং রূপান্তরের সত্যে এমন কিছু আমি বলি যেটা প্রথমবারের মতো আমরাই বলি, তারপর এখান থেকে অনেকেই এটা তাদের মতো করে বলেন। রূপান্তরের সত্যকে তারা মেনশন করেন না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, দুঃখ নাই। সত্যটা সবার কাছে যাক, সূত্রটা মেনশন হোক বা না হোক। এবং আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যম যেন ওই মতি এবং মাহফুজের মতো নতজানু না হয়, কেউ কেউ অন্তত মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। গত কদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা, এটা নিয়ে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, এবং বাড়ির উপরে খুঁটিতে টাঙানো হচ্ছে। এবং এই কালেমাটা সাদা কাপড়ের উপর কালোতে, কোথাও আবার কালো কাপড়ের উপর সাদা রঙের। এটা নিয়ে আলোচনা, এবং এটা কেন, এই কালেমা খচিত পতাকা কি ইসলামের পতাকা? এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই পতাকাটা আমরা কিছুটা দেখেছি দুটো জায়গায়। একটা দেখেছি আমাদের দেশের হিজবুত তাহরির, তারা এই ধরনের একটা পতাকা ব্যবহার করে, এবং আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত ISIS, এই IS এর পতাকা তো অনেকটা এরকম কালেমা খচিত।
তো এই পতাকাটা এখানে দেখাচ্ছে কেন? আমরা অনেক সময় শুনেছি যে এই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যে বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন জায়গায় টাঙানো হয়, সেই পতাকার পরিবর্তে ইসলামের পতাকা টাঙানোর জন্য একটা আহ্বানও আমরা বিভিন্ন আলেমের কণ্ঠে শুনেছিলাম। আমি খেলে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা ভাবুন তো, আমরা এই আলোচনাটা করছি 2026-এর জুলাই মাসে, 2024-এর জুলাইয়ের কথা ভাবুন, অথবা তারও আগের কথা ভাবুন। এ ধরনের পতাকা নিয়ে প্রকাশ্যে মিছিল কিংবা বাড়ির ছাদের উপর টাঙিয়ে দেওয়া ওই সময় কি সম্ভব ছিল? তাহলে আমরা কি বলবো যে 24-এর জুলাই আন্দোলনের পর আমরা যা কিছু পেয়েছি অথবা যা কিছু পেতে চেয়েছি, তার মধ্যে যে ফারাকটা ছিল, সেই ফারাকের মধ্যে দিয়ে এই পতাকাটা ঢুকে গেছে? কারণ এই পতাকার মধ্যে, এই ধরনের পতাকা নিয়ে মিছিল করার ব্যাপারে আমরা এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি। সরকার হয়তো বলবে, হতে পারে যদি কেউ ধর্মপ্রেমিক হয়, ধার্মিক হয়, ইসলাম প্রেমিক হন, তারা যদি এই ধরনের পতাকা উড়াতে চান, আমাদের তো কোনো মানা নেই। হ্যাঁ, মানা নেই, যদি তাই হয় তাহলে আবার আওয়ামী লীগের পতাকাতে মানা থাকবে কেন? এই প্রসঙ্গগুলো তো আলোচনায় আসবে। আমি এই আলোচনাগুলো করলাম এই কারণে যে আমি কিন্তু জুলাই মাসে গতকালকে একটা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের জুলাইয়ের আন্দোলনটা কিভাবে কি হয়েছিল এবং ওই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ বিএনপির মূল্যায়নটা কি ছিল, তাদের বর্তমান মূল্যায়নটা কি, তাদের আচরণে কি বোঝা যায়, এগুলো নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। এবং এটা এখন সবাই মানবেন যে জুলাই আন্দোলনের সময়, গত 2024-এর জুলাই অগাস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন ধাপে ধাপে যেভাবে এক দফার আন্দোলনে পরিণত হলো, সেই আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আমরা এখন যোজন যোজন দূরে অবস্থান করছি। দেখুন, মাত্র 2 বছরের মাথায়, আমি যদি আরো সংক্ষেপ করে বলি, মাত্র 1 বছরের মাথায় আমরা দেখেছি, কারণ 2025-এর যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ছিল, সেখানেও আমরা এই হতাশাই সাধারণ মানুষের মধ্যে দেখেছি। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন যে জুলাই আন্দোলন তাহলে ব্যর্থ কি হয়ে গেল, অথবা যদি ব্যর্থ না হয় তাহলে কি, এটা কি সার্বিকভাবে ব্যর্থ হয় নাই, আংশিকভাবে ব্যর্থ হয়েছে, কিছু কি অর্জিত হয়েছে? হ্যাঁ, আমি বলবো কিছু অর্জিত হয়েছে। কিছু অর্জিতটা কিভাবে হলো? যে শেখ হাসিনার যে শাসন ছিল, সেই শাসনটা জুলাই আন্দোলনের মাধ্যমে তার পতন হয়েছে, এটা হলো অর্জন। আর বাকি কিছুই আমরা অর্জন করতে পারিনি। বাকি প্রত্যেকটা জায়গায়, আদর্শিক জায়গায়, রাজনৈতিক জায়গায়, অর্থনৈতিক জায়গায়, কাঠামোগত সংস্কারের জায়গায় কোথাও আমরা কোনো কিছুই অর্জন করতে পারিনি। বরং রাজনৈতিক জায়গায় কি হয়েছে, আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যে সারা দেশের মানুষকে রাজনৈতিক বিবেচনায় বিভাজিত করে রাখতে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত আলাদা আলাদা করে রাখতে, চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনা নামে দেশের একটা বড় অংশকে রীতিমতো দৌড়ের উপর রাখতে, এবং তাদের কোনো ধরনের অবস্থান দেশে থাকবে এটাই যেন তাদের আপত্তি ছিল। শেখ হাসিনার শাসন আমলে এই বিভাজনটা এত স্পষ্ট এবং এতটা ভয়ঙ্কর ছিল যেন বলা যেত যারা বিএনপি সমর্থন করে তারা যেন এই দেশে থাকতেই পারবে না, যারা জামাত সমর্থন করে তাদের জন্য এই দেশে থাকার কোনো অধিকারই নাই, এরকম একটা পরিবেশ তারা কিন্তু তৈরি করেছিল। আমরা ভেবেছিলাম যে হাসিনা সরকারের পতনের পর নতুন যারা আসছেন তারা হয়তো এই অভিজ্ঞতার থেকে সবাই মিলেমিশে একটা জাতীয় ঐক্য তৈরি করে তারা অগ্রসর হবেন। এবং যখন তারা একটা অরাজনৈতিক ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিলেন, তখন আমাদের এই ধারণা, বিশেষ করে আমার মধ্যে এই ধারণাটা আরও তীব্র হয়েছিল যে যেহেতু উনি কোনো রাজনীতি করেন না, উনি সবাইকে মিলে, সকল দলকে মিলে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং বেদনার সঙ্গে লক্ষ্য করলাম ডক্টর ইউনূস যে বিভেদটা তৈরি করতে আওয়ামী লীগের 14-15 বছর লেগেছে, ডক্টর ইউনূস সেটা 1 বছর না যেতেই সেই বিভেদটা তৈরি করে দিলেন। উনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তাদেরকে যেন এই দেশে 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করলেন। এবং সেই থেকে যে বিভেদটা তৈরি হলো, সেই বিভেদটা এখন যত দিন সামনের দিকে যাচ্ছে তত বেশি তীব্র আকার ধারণ করছে। এবং এর বিপরীতে আমাদের মুক্তিযুদ্ধকে উনি প্রশ্নের মুখে তুলে দিলেন। মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন এই দুটোকে যেন পাশাপাশি বসিয়ে দিলেন। কেউ কেউ বলতে শুরু করলেন জুলাই আন্দোলন হলো 2য় মুক্তিযুদ্ধ। জুলাই আন্দোলনে যারা শহীদ হলো তারা যেন মুক্তিযুদ্ধের শহীদের চেয়ে বড় গুরুত্ব পাওয়া শুরু করলো। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে
উনি এমন একটা শ্রেণীকে আশকারা দিয়ে থাকলেন যা নাকি আমাদের দেশের অস্তিত্বেরই একসময় বিরোধিতা করেছিল। এবং আমি যে কথাটা বললাম যে মৌলবাদী গোষ্ঠীর এই আশকারা ডক্টর ইউনূস মানে খুব সচেতনভাবে দিয়েছেন বলে এখন আমার মনে হচ্ছে, যার নমুনা আমরা কিন্তু এই কালেমাবাহী পতাকা মিছিলের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা অনেক কিছু দেখেছি। আমি মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা জরুরি, কিংবা আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা অবশ্যম্ভাবী, অথবা আওয়ামী লীগের ফিরে আসাটা কতটুকু বাস্তবতা এই দেশে আছে, এর সব কিছুই কিন্তু তৈরি হয়েছে আমি মনে করি ডক্টর ইউনূসের মাধ্যমে। ডক্টর ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হলো, উনি যদি দেশটাকে ঠিকঠাক মতো চালাতেন তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা অনেকটাই ফুরিয়ে যেত, কিন্তু উনি তা পারেননি। আমাদের দেশের মানুষের একটা, আমাদের দেশের না পৃথিবীর সব দেশেই, বিশেষ করে যে দেশগুলোতে একটু দারিদ্রটা বেশি আছে, সেই সমস্ত দেশের মানুষ কিন্তু অতীত দিয়ে বর্তমানকে বিচার করে। আমাদের এখানে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, মানুষ ভেবেছিল চাঁদাবাজি শেষ হয়ে যাচ্ছে। আমরা শুনেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারণ বাজার থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা নিয়ে থাকেন। তো চাঁদা নেওয়ার অর্থটা কি? এই টাকাটা তো সাধারণ মানুষের যে ব্যয় তার মধ্যে যুক্ত হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম চাঁদাবাজির অবসান ঘটবে, জিনিসপত্রের দাম কমবে, সাধারণ মানুষ একটু নিশ্চিন্ত থাকবে, কিন্তু সেই জিনিস আমরা বাস্তবে দেখতে পেলাম না। আমরা দেখলাম সে আগের মতোই সব চলছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও খারাপ অবস্থা তৈরি হলো। এখন যখন সাধারণ মানুষ দেখে যে বর্তমানের অবস্থা আগের চেয়ে খারাপ, তখন মানুষ কিন্তু আগের প্রতি একটু আগ্রহী হয়ে ওঠে। যে কারণে আমরা 6 মাস যেতে না যেতেই বিভিন্ন মানুষের মুখে উচ্চারিত হতে শুনলাম যে আগেই ভালো ছিলাম। ডক্টর ইউনূস একটা অসাধারণ সুযোগ পাওয়ার পরও সে সুযোগটা নষ্ট করেছেন। প্রথমে আমি ভেবেছিলাম উনি বোধহয় না বুঝে নষ্ট করেছেন, পরে আমরা দেখেছি উনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন। উনি এই কাজটা করেছেন হলো যে এই ধরনের ফার্দার যাতে নাকি আর কোনো আন্দোলন না হতে পারে স্বৈরাচারের বিরুদ্ধে, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা করেছেন। যেমন উনি এই 2-3 জন স্টুডেন্টকে ওনার ক্যাবিনেটের অংশ সুযোগ দেওয়ার মাধ্যমে, উপদেষ্টা বানানোর মাধ্যমে পুরো যুবক শ্রেণীর, পুরো যুবক গোষ্ঠীর মধ্যে যে ঐক্যটা গড়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে, সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছিলেন। এদেরকে উনি দুর্নীতিতে লিপ্ত করেছিলেন। এদের পাশাপাশি সারা দেশে যত ইয়াং শ্রেণী ছিল যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বলতো, তারা সবাই কিন্তু, সবাই মানে ধরেন তার 90% আমি বলবো, নানা ধরনের দুর্নীতিতে, প্রভাব বিস্তারে, মাস্তানিতে লিপ্ত হয়ে পড়েছিল। এভাবে উনি একটা জেনারেশনকে করাপশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই ডক্টর ইউনূস। এবং এর পাশাপাশি তিনি যেটা করেছেন, জাতীয় পর্যায়ে আমাদেরকে, আমরা আগে বলতাম যে আওয়ামী লীগ সরকার ভারতের অনুগত সরকার, উনি পুরো দেশটাকে ভারতের পরিবর্তে অনেকটা যুক্তরাষ্ট্রের কাছে একটা গোলামি চুক্তির মধ্যে আবদ্ধ করেছিলেন। বিদেশি কিছু লোকজনকে নিয়ে এসেছিলেন, এনে তাদের মাধ্যমে আমাদের সংস্কার করবেন, আমাদেরকে জ্ঞান দিবেন, দেশকে কীভাবে চলতে হবে সেই জ্ঞান দেওয়ার জন্য আলী রিয়াজ, মনির হায়দার এদেরকে নিয়ে এসেছিলেন। তারা কি একটা দলিলপত্র বানিয়ে দিয়ে গেছে, দিয়ে তারা কোথায় এখন? তারা কিন্তু সব ভেঙে গেছে। এরা কেউ তো এই দেশকে তারা ফিল করে না, তারা তো এই দেশের মানুষ নয় আসলে। তারা যুক্তরাষ্ট্রকে মনে করে তাদের দেশ। তারা এখানে এসেছিল লুটপাট করার জন্য, এবং এদেশের প্রকৃত মানুষের মধ্যে যে সংস্কারের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে ধ্বংস করার জন্য তারা এসেছিল। যে 2-1 জন আছে, তাদের মধ্যে 2-1 জনকে আমি খুব বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করি, ওরকম বিদেশি বেশ কয়েকজন কিন্তু এই সরকারও ধারণ করছে। এবং যাদেরকে ধারণ করছে, একটা কথা কেবল ভাবুন তো, তাদের যদি এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি তারা থাকবে? এই ডক্টর খলিলুর রহমান বলেন, আশিক চৌধুরী বলেন, আশিক চৌধুরী তো লন্ডনের নাগরিক, ইংল্যান্ডের নাগরিক। একজন ইংল্যান্ডের নাগরিককে আপনি আমাদের এখানে একটা জাতীয় পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ের একটা জায়গায় বসিয়ে রেখেছেন। ডক্টর ইউনূস জেনেছিল তার বদমতলব ছিল, এই সরকার তাকে কেন ধারণ করছে এটাও কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। তো আমরা তো এগুলো দেখলাম, এই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে তারা কতটা, মানে জুলাইয়ের চেতনা, আমরা বলি জুলাইয়ের চেতনা কেন ব্যর্থ হয়েছে, এর মূল কারণ হলো ডক্টর ইউনূস এবং গং এবং তার লোকেরা। দেখুন, জুলাইয়ে যারা শহীদ হয়েছিল, জুলাইয়ে যারা আহত হয়েছিল, সে আহতদের সুচিকিৎসা এরা করেছে? এখনো করেনি। সবার চিকিৎসা হয়নি, এখনো তাদের মধ্যে হাহাকার রয়ে গিয়েছে।
রাষ্ট্র পরিচালনা যে সংস্কার করতে চেয়েছিল সেটা কি করেছে? সেটাও তারা করতে পারেনি। কিন্তু এখন তারা কি করছে? এখন তারা জুলাই চেতনা বলেও এখনো ওইটাকে ইস্যু ধরে তারা কিন্তু সমাজের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করছে। আমরা মাঝে মাঝে বলি যে জুলাই চেতনার এই দুরবস্থার কারণটা কি, দুরবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে? জুলাই চেতনা, জুলাই আন্দোলন এগুলি এখন নিয়ে অনেকে ট্রল করছে, লোক এগুলি নিয়ে হাসাহাসি করছে। এর হাত থেকে কিন্তু আমি মনে করি সমাজকে মুক্ত করতে হবে। আমি এটাও মনে করি যে জুলাইয়ের নাম নিয়ে সমাজকে বিভক্ত করা, ঠিক যেমন মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করা হয়েছিল, তেমনি এই সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা দেখেছি জুলাই চেতনার নাম করে তারা জাতিকে বিভক্ত করছে। আমি আগের মতো এবারও বলি যে এই বিভক্তি আমাদের জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। জাতিকে অগ্রসর করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। যেটা সবচেয়ে বেদনার বিষয়, এই যে বর্তমান বিএনপি সরকার আসছে, তাদের মধ্যেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করে দিয়ে যাওয়া বিভক্তিকে বয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখছি। তাদের মধ্যে এই চিন্তাটা কাজ করছে না যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো রকম উদ্যোগ তাদের মধ্যে আমি লক্ষ্য করছি না। যদি এটা অব্যাহত থাকে তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। প্রিয় দর্শক, আমরা আশা করব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা যা করার দরকার তাই সরকার করবেন।